ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা আছে বা জৈব রসায়ন, এটা ক্লাস 10-এর জন্য জৈব রসায়ন তোমাদের লাস্ট চ্যাপ্টার। জৈব রসায়নে দেখো, জৈব রসায়নটা যে পড়ানো হবে, আমি আমার ইউটিউব চ্যানেলে এতদিন 11-12-এর জন্য পড়াচ্ছিলাম, কিন্তু লকডাউনের এই অবস্থার জন্য, লকডাউনের জন্য ক্লাস 10-এর ছেলেমেয়েদেরও অনেক প্রবলেম হচ্ছে, তাই তাদের জন্য কিছু ভিডিও আমি দেবো। তার মধ্যে প্রথমেই স্টার্ট করলাম যেটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এখন জৈব রসায়ন তোমাদের কত নাম্বার থাকে পরীক্ষায়, মাধ্যমিকে কত নাম্বার থাকে? মাধ্যমিকে জৈব রসায়ন থেকে মোট 8 নাম্বার থাকে। তার মধ্যে 1 নাম্বারে এমসিকিউ, দুটো ভেরি শর্ট অ্যান্সার টাইপ 2 নাম্বার, একটা শর্ট অ্যান্সার টাইপ 2 নাম্বারের কোশ্চেন একটা থাকে, আর একটা 3 নাম্বারের কোশ্চেন থাকে। দিয়ে মোট 8 নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে আসছে। এই চ্যাপ্টারটা তোমাদের লাস্ট চ্যাপ্টার। আমি আজকে একটা পার্ট পড়াবো, আর পরে আরও দুটো ভিডিও দেবো, মোট 3টে পার্টে আমি এটা পড়াবো। দেখো, অর্গানিক কেমিস্ট্রি বলতে কী বলবো না, আমাদের রসায়নকে বা কেমিস্ট্রিকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হয়। প্রধানত বলছি, এছাড়া অনেক ভাগ হয়। তার মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি। এখন অর্গানিক কেমিস্ট্রি কি? অর্গানিক কেমিস্ট্রি বাংলা হচ্ছে জৈব রসায়ন। কার্বন ঘটিত যৌগ নিয়ে এখানে আলোচনা করা হয়। জীবদেহেও যে ধরনের যৌগ দিয়ে গঠিত তাদেরকে বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে প্রধান জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে, বা জৈব রসায়ন হচ্ছে যে রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের জৈব যৌগ, তাদের সমাবয়বতা, তাদের ভৌত রাসায়নিক ধর্ম, তাদের প্রস্তুত কীভাবে করা হয় সেই নিয়ে আলোচনা করা হয়, তাকেই বলা হচ্ছে জৈব যৌগ, জৈব রসায়ন। এখন এই জৈব রসায়ন ব্যাপারটা কিন্তু একদিনে আসেনি। বহু দিন থেকে কেমিস্ট্রি ক্রমশ উন্নত হয়েছে এবং জৈব রসায়নের ধারণা হয়েছে। যেমন প্রথমেই বিজ্ঞানী ল্যাভোসিয়ার বলে একজন বিজ্ঞানী 1784 খ্রিস্টাব্দে, ল্যাভোসিয়ার 1784 খ্রিস্টাব্দে সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ারই প্রথম বলেন যে প্রতিটি জৈব যৌগ কার্বন দ্বারা গঠিত। কেমন? এটা ফার্স্ট বলে ল্যাভোসিয়ার। নেক্সট 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলহার, 1828 সালে বিজ্ঞানী ভোলহার প্রথম করেন কি, স্তন্যপায়ী প্রাণীর শরীরে ইউরিয়া নামক জৈব যৌগের সন্ধান পান। কার সন্ধান পায় না? ইউরিয়া নামক জৈব যৌগের সন্ধান পান স্তন্যপায়ী প্রাণীর দেহে। স্তন্যপায়ী প্রাণীর দেহে। এরপর তিনি এই ইউরিয়া প্রস্তুতিতে মন দেন। তিনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেট কে উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করে। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সংকেতটা অ্যামোনিয়া লেখা থাকে, তবে এই সংকেতটা লেখাই ভালো। অনেক বই কীরকমভাবে লেখা আছে, CONH2 এটা না লিখলে এরকমও লিখতে পারো। তাহলে কী করলেন? অ্যামোনিয়াম সায়ানেট থেকে তিনি প্রস্তুত করলেন ইউরিয়া। বিজ্ঞানী ভোলহার 1828 খ্রিস্টাব্দে। এরপর এলেন বিজ্ঞানী 1844 সালে বিজ্ঞানী কোলবে। 1844 সালে এলেন কোলবে। তিনি প্রথম
একটা জৈব যৌগ যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করতে পারলেন, এরপর 1835 সালে বার্থেলো 1865 সালে বিজ্ঞানী বার্থেলো মিথেন বলে একটা জৈব যৌগ সংশ্লেষ করলেন। ঠিক আছে, এইভাবে জৈব যৌগ ক্রমশ জৈব যৌগের ধারণাটা আমাদের আসতে থাকবে বা জৈব রসায়নের ক্রমশ উন্নতি হতে থাকবে। এই হচ্ছে জৈব যৌগ রসায়নের একটা হিস্ট্রি। তাহলে 1784 সালে ল্যাব বসিয়ে প্রতিটি জৈব যৌগ কার্বন দ্বারা গঠিত সেটা বললেন। 1828 সালে বিজ্ঞানী ভোলহার প্রথম বললেন, আবিষ্কার করলেন যে স্তন্যপায়ী প্রাণীর দেহে ইউরিয়া পাওয়া যাচ্ছে। তিনি আবার পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করলেন অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। নেক্সট 1844 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে প্রথম অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করলেন। আর 1865 সালে বার্থেলো মিথেন গ্যাস সংশ্লেষ করলেন। কেমন? এটা হওয়ার পর তারপর জৈব রসায়নের সঙ্গে অজৈব যে রসায়ন বা প্রথমে আমাদের জানতে হবে তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা কি। দেখো, আমরা এটা যাচ্ছি জৈব যৌগের সংজ্ঞা। এখন জৈব যৌগের সংজ্ঞা কি না, কার্বন। আমরা আগে কি বললাম, জৈব যৌগ অবশ্যই কার্বন ঘটিত যৌগ হতে হবে। তার সঙ্গে কি অবশ্যই থাকবে না, হাইড্রোজেন থাকবে। এছাড়া আরও অক্সিজেন, সালফার, অন্যান্য কোনো ধাতুও থাকতে পারে, এই মৌলগুলো থাকতে পারে। সংজ্ঞা কি হচ্ছে, কার্বনেট, বাইকার্বনেট, অক্সাইড, সায়ানাইড, আইসোসায়ানাইড, এই যৌগগুলো ছাড়া কার্বনের, তাহলে অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, আইসোসায়ানাইড, এই যৌগগুলো ছাড়া কার্বনের অন্যান্য যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এবং মনে রাখতে হবে যে কার্বনের যে যৌগগুলো, এই যৌগগুলো ছাড়া যে যৌগগুলো সমবায়গত ধর্ম প্রদর্শন করে তাদের বলা হবে জৈব যৌগ। তাহলে টোটাল সংখ্যাটা কি হল, কার্বনের অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, আইসোসায়ানাইড, এই প্রকার যৌগগুলি ছাড়া যে যৌগগুলি সমবায়গত ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে অজৈব যৌগ কারা? আমরা কি বললাম না, জৈব যৌগ মানে কিন্তু কার্বন থাকতেই হবে। তাহলে পর্যায় সারণীতে বাকি যে মৌলগুলো আছে, কার্বন ছাড়া বাকি যে মৌলগুলো আছে তারা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে তখন তাদেরকে বলা হবে অজৈব যৌগ। তাহলে কার্বন কি অজৈব যৌগ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু কি বললাম, এইগুলো বাদে। তাহলে এই যৌগগুলো আর অন্য যে মৌলগুলো আছে তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়ায় যে যৌগগুলো উৎপন্ন করে তাদেরকে বলা হয় অজৈব যৌগ। এখন জৈব যৌগ আর অজৈব যৌগের সংখ্যা কত করে আমাদের প্রকৃতিতে? জৈব যৌগ আর অজৈব যৌগের সংখ্যা কত করে? দেখা যায় যে আমাদের প্রকৃতিতে প্রায় 3 কোটি জৈব যৌগ আছে। সেখানে অজৈব যৌগের সংখ্যা মাত্র ৭৫,০০০। কেমন? তাহলে এবার এই হচ্ছে জৈব যৌগ, অজৈব যৌগ। এবার এদের মধ্যে পার্থক্য আমাদের পড়তে হবে। দেখো, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যকে আমরা প্রধানত কয়েকটা ভাগে ভাগ করব। যেমন 1 নম্বরই হচ্ছে এর গঠন। জৈব যৌগ এবং অজৈব যৌগের গঠনগত পার্থক্য। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর হচ্ছে এদের বন্ধন প্রকৃতি।
বন্ধন প্রকৃতি। 3 নম্বর হচ্ছে এদের দ্রাব্যতা। 4 নম্বর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। 5 নম্বর হচ্ছে সমাবয়বতা ধর্ম। 6 নম্বর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আর একটা পয়েন্ট আছে, 7 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়ার প্রকৃতিটা বলা যেতে পারে। হ্যাঁ, 7 নম্বর পয়েন্ট আর একটা বলা যেতে পারে, সেটা হচ্ছে বিক্রিয়া প্রকৃতি। কেমন? এই হচ্ছে গঠনগত, এই হচ্ছে পার্থক্যের মধ্যে এই পয়েন্টগুলো আমাদের পড়তে হবে। ফার্স্টে চলো গঠনগত। জৈব যৌগগুলো সেগুলো কি হয় না, কার্বন ঘটিত, কার্বন, হাইড্রোজেন এবং অন্যান্য মৌল ঘটিত জৈব যৌগগুলো দেখা যায় জৈব যৌগের অণুগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক দীর্ঘকায় শৃঙ্খল গঠন করতে পারে এবং এদের গঠন অপেক্ষাকৃত জটিল প্রকৃতির। তাহলে জৈব যৌগগুলোর গঠন কিন্তু আবার কি, এই জৈব যৌগের বিভিন্ন অণু পরস্পর যুক্ত হয়ে প্রোটিন, ফ্যাট বা লিপিড, কার্বোহাইড্রেট, এই সবগুলো জৈব যে অণু সেগুলো গঠন করে। তাই এদের গঠন হচ্ছে জটিল প্রকৃতির। তাহলে গঠন হচ্ছে এদের জটিল প্রকৃতির। সেখানে অজৈব যৌগের গঠন কিন্তু অনেকটাই সরল প্রকৃতির। আর কি এর মধ্যে কি যায়, এতে অবশ্যই কার্বন থাকবেই, কার্বন হাইড্রোজেন এরা দুজন থাকবেই, কিন্তু এখানে কার্বন হাইড্রোজেন নাও থাকতে পারে, থাকবে না যে নয়, নাও থাকতে পারে। কেমন? সেকেন্ড হচ্ছে এদের বন্ধন প্রকৃতি কি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ক্ষেত্রেই প্রায় জৈব যৌগগুলোর ক্ষেত্রে পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন হয় সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, এখানে সমযোজী হতে পারে, আবার আয়নীয় হতে পারে। দ্রাব্যতা, এরা কেবলমাত্র জলে দ্রবীভূত হয় না, এরা জলে দ্রবীভূত হয় না। তাহলে কিসে দ্রবীভূত হয়? জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব দ্রাবক কারা না, বেনজিন, অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে জৈব দ্রাবক, এতে দ্রবীভূত হয়। এরা জলেও দ্রবীভূত হয়, আবার জৈব দ্রাবকেও বেশ কিছু অজৈব যৌগ দ্রবীভূত হয়, দ্রাবকেও দ্রবীভূত হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যেহেতু এরা সমযোজী প্রকৃতির কিন্তু এদের অনেকটাই আয়নীয় প্রকৃতির, সমযোজী আয়নীয় 2 থাকে, তাই এরা সাধারণ উষ্ণতায় গ্যাস বা তরল হয়, কিন্তু এরা গ্যাস, তরল, কঠিন 3 প্রকারই হতে পারে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বিচারে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। সমবায়বতা ধর্ম, জৈব যৌগরা প্রদর্শন করে, এরা প্রদর্শন করতে পারে না। তড়িৎ পরিবাহিতা, সমযোজী যৌগ হওয়ায় বেশ ম্যাক্সিমাম জৈব যৌগই তড়িৎ পরিবাহিতা ধর্ম দেখায় না। এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম অজৈব যৌগই কিন্তু তড়িৎ পরিবাহিতা, কারণ আয়নে বিয়োজিত হতে পারে, তাই তড়িৎ পরিবাহিতা ধর্ম দেখায়। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো মিথেন, এই হচ্ছে জৈব যৌগ, আর এখানে ধরো সাপোজ একটা দেখাচ্ছি HCl, HCl হচ্ছে একটা অজৈব যৌগ। কেমন? এবার বিক্রিয়া প্রকৃতি কি, এরা যে বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে সেগুলো সাধারণত উভমুখী প্রকৃতির, উভমুখী প্রকৃতির। যেমন A থেকে B হওয়ার চান্সেস যেমন আছে, তেমনই B থেকে আবার A হওয়ার চান্সেসও আছে, কিন্তু এগুলো সাধারণত উভমুখী হতে পারে। এগুলো সাধারণত মেনলি একমুখী হয়, মানে C থেকে শুধুই D ফর্ম করবে, D থেকে আবার C তে ফিরে আসার চান্সেসটা কম। ঠিক আছে, এই হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। এখন জৈব যৌগ সম্পর্কে যখন একটা ধারণা এলো, তখন বিজ্ঞানীরা
চেষ্টা করলেন জৈব যৌগগুলোর গঠন কীরকম হতে পারে সেই নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা তৈরি করা। এই জৈব যৌগের গঠন সম্পর্কে ধারণা দিলেন সব থেকে প্রথম কেকুলে বলে একজন বিজ্ঞানী 1858 সালে। তাহলে কে না, কেকুলে বলে একজন বিজ্ঞানী 1858 সালে প্রথম জৈব যৌগের গঠন সম্পর্কে একটা ধারণা দিতে এগিয়ে এলেন। তিনি কি বললেন? 1858 সালে কেকুলে বললেন যে কার্বন সকল জৈব যৌগে কার্বনের যোজ্যতা হবে 4। যেমন এটা ফার্স্ট বলি। এবার এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলছি শোনো। দেখো কার্বন কত নম্বর এলিমেন্ট না 6 নম্বর এলিমেন্ট। এই ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে 2 আর 4, এই হচ্ছে ওর ইলেকট্রন বিন্যাস। তাহলে 2 আর 4 ইলেকট্রন বিন্যাস হলে n = k, এটা এর বহিস্থ কক্ষপথ এটা। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। কার্বন কি করে? এই 4টে ইলেকট্রন, আমরা বন্ধন করেছো রাসায়নিক বন্ধন, কার্বন এই 4টে ইলেকট্রনকে শেয়ার করে অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে। শেয়ারিং অফ ইলেকট্রন ঘটে, তাই কার্বন সাধারণত সমযোজী বন্ধন গঠন করে। তাহলে কার্বন কি করে? কার্বন তার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে শেয়ারিংয়ে যায়। যেমন ধরো হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে কি হলো? হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন। তাহলে দেখো এই কার্বন যদি সব কটা ইলেকট্রনকে ব্যবহার করে তাহলে কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন হয়ে যাচ্ছে? 8টা। আর হাইড্রোজেনের বাইরের কক্ষে কটা? 2টো। এটাই দরকার, কারণ হাইড্রোজেন হিলিয়ামের কাছে আছে। তাই এইভাবে কার্বন ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে তার যোজ্যতা পূরণ করে। তাহলে কার্বন কটা ইলেকট্রনকে ব্যবহার করছে? নিজের বহিস্থ কক্ষে 4টে ইলেকট্রনকে ব্যবহার করছে। তাই বলা হয় কার্বনের যোজ্যতা সবসময় 4 হবে। শুধু এটা জৈব যৌগ নয়, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু, অজৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু কার্বন 4 যোজ্যতা পূরণ করতে চায়। যেমন, তাহলে এটা মনে রাখবে, কার্বনের সবসময় কিন্তু যোজ্যতা, ভ্যালেন্সি বা জৈব যৌগে কার্বন বন্ধন করবে কটা? বন্ধন সংখ্যা কার্বনের বন্ধন সংখ্যা সব সময় 4 হবে। এটা মাথায় রাখতে, ঢুকিয়ে ফেলতে হবে। তো অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে কোনো জৈব যৌগে কার্বনের বন্ধন সংখ্যা কিন্তু হবে 4টে, তার কমও নয় তার বেশিও নয়। এরপর বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেল 1874 সালে কোনো জৈব যৌগের বা এই কার্বনের যে 4 যোজ্যতা কিভাবে পূর্ণ হয় তার একটা ত্রিমাত্রিক গঠনাকৃতি দিলেন। তিনি বললেন যে কার্বন সরলতমভাবে, জৈব যৌগের যে সরলতম রূপ, তাতে কার্বন চতুস্তলকীয় গঠনাকৃতি দেয়। এবং এই চতুস্তলকীয় গঠনাকৃতির ত্রিমাত্রিক ধারণা দিলেন কে না ভ্যান টপ এবং লাবেল। কত না 1874 সালে বিজ্ঞানী ভ্যান টপ অ্যান্ড লাবেল বললেন কার্বনের চতুস্তলকীয় গঠন এবং তার 3D ত্রিমাত্রিক গঠন কেমন, সেই ব্যাপারটা কি বোঝাই যাবে। যেমন দেখালাম যে একটা জৈব যৌগ, সব থেকে সরলতম জৈব যৌগ কি? CH4। এটা হচ্ছে সব থেকে সরলতম জৈব যৌগ। এখন এই যৌগটার অ্যাকচুয়াল স্ট্রাকচার কীরকম হতে পারে সেই নিয়ে এই ধারণাটা দেওয়া হলো। দেখো CH4 এর সেন্টার অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুকে না কার্বনই 4টে হাইড্রোজেনকে ধরে আছে। কার্বন এর দেখো এই একটা ইলেকট্রন, আর ইলেকট্রনগুলো এইভাবে থাকে।
এখন চারদিকে চারটে হাইড্রোজেন পরমাণু, তাদের একটা করে ইলেকট্রন, তাই তো? তাহলে বন্ধনটা কিভাবে গড়ে উঠছে? না, এই বন্ধনটা গড়ে উঠছে, এই একটা, এটাকে একটু ক্রসে আঁকবে, এই একটা, এই একটা, আর এই একটা। তাহলে গঠনটা কিরকম দাঁড়ালো? না দেখো, CH4 এর গঠন দাঁড়াচ্ছে এইরকম, সি, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই, আর এই একটা হাইড্রোজেন। গঠনটা এরকম। এটাকে তুমি যদি ডট দিয়ে, তোমরা যদি ডট দিয়ে এটাকে যোগ করো শীর্ষবিন্দুগুলোকে, তাহলে দেখতে এরকম না, তাই না? তাহলে এটা দেখো চতুস্তলক গঠন আকৃতি, চতুস্তলকার গঠন আকৃতি। তাহলে এই ছবিটাই দিলেন ভ্যান টফ এবং লাবেল। কেমন? তাহলে এই ব্যাপারটা আমরা যেটা বোর্ডে আঁকছি সেটা কিন্তু দ্বিমাত্রিক। দেখো XY তল বরাবর আঁকছি, কিন্তু সেখানে জেড অ্যাক্সিস তো আমরা পাচ্ছি না। কিন্তু ভ্যান টফ আর লাবেল কিন্তু তাদের 3D স্ট্রাকচারটা গঠনটা দিয়েছিলেন। তাহলে তারা কিভাবে 3D স্ট্রাকচারের কথা তারা বললেন, বা 3D গঠন আকৃতিটা তারা কিভাবে দিলেন, সেই ব্যাপারটা দেখো। দেখো 3D গঠন আকৃতিটা কীরকম, আমি একটা পেন দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের। দেখো এখানে মোট কটা পরমাণু আছে? 5টা পরমাণু আছে, মাঝখানে কার্বন, আর চতুস্থলকের 4টে শীর্ষবিন্দুতে 4টে হাইড্রোজেন আছে। এখন ধরো এই দুটো, এই পেনটা নিলাম, আর এই যে ধরো, এই যে ধরো, তাহলে এখানে এইটা যদি তোমরা তল ধরো, তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেনটাকে বললাম, এই হাইড্রোজেনটাকে বললাম, কেমন? আর মাঝখানে কি আছে? কার্বন, মাঝখানে কার্বন এই দুটো হাইড্রোজেনকে ধরে আছে। আর এই হাইড্রোজেনটা আছে এই তলটা, ধরো এই একটা তল, এটা হচ্ছে এই তলটা হচ্ছে বোর্ডটা, এই তলের সামনের দিকে এগিয়ে আছে কে? এই হাইড্রোজেনটা। আর পিছনের দিকে কে আছে? এই হাইড্রোজেনটা, এই টাইপের, কেমন? তাহলে এই হচ্ছে তলটা, তার সামনে এগিয়ে আছে একটা হাইড্রোজেন, আর পিছনে একটা হাইড্রোজেন আছে, মানে বোর্ডটার সামনে একটা হাইড্রোজেন আছে, আর পিছন দিকে একটা হাইড্রোজেন আছে। আর এই বোর্ডের তলে মাঝখানে কার্বন, ওপরে একটা হাইড্রোজেন, এই ধারে একটা হাইড্রোজেন, কেমন? তাহলে এই তিনটে পরমাণু একই তলে আছে, XY তলে। আর এগুলো হচ্ছে সামনে একটা, একটা পিছনে আছে। তাহলে তিনটে অ্যাক্সিসই বোঝা যাচ্ছে, X অ্যাক্সিস, Y অ্যাক্সিস, Z অ্যাক্সিস, তাই তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু বোর্ড বা পাতা আমাদের কাছে, আমাদের কি না 2D, মানে 2 ডাইমেনশনাল একটা ফিগার। তো এখানে তো আমরা এমনিতে দেখাতে পারবো না, যার কারণে ওনারা এটাকে কিভাবে দেখালেন দেখো। এই কার্বন, যে হাইড্রোজেনগুলো ওই কার্বনের সঙ্গে একই তলে আছে, যে হাইড্রোজেনগুলো ওই কার্বনের সঙ্গে একই তলে আছে, তাদেরকে তারা এরকম একটা করে স্ট্রেট লাইনে যুক্ত করলেন। যে হাইড্রোজেনটা সামনের দিকে আছে এই তলের, সেই হাইড্রোজেনটাকে তারা এইরকম একটা ডার্ক লাইন দিয়ে বা ডার্ক শেডেড লাইন দিয়ে দেখাবে। আর যে হাইড্রোজেনটা পিছনের তলে আছে, সেই হাইড্রোজেনটাকে তারা এরকম একটা ডটেড লাইন দিয়ে দেখালেন। তাহলে এই হয়ে গেল CH4 এর বা কার্বনের চতুস্থলকীয় গঠন আকৃতির 3D স্ট্রাকচার, কেমন? ত্রিমাত্রিক স্ট্রাকচার। এখন এবার আমাদের কি পড়তে হবে না, যে এই বন্ডগুলো এখানে CH4 এ এই যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকে, এই বন্ডের দৈর্ঘ্য হয় 1.5
1.9 অ্যামস্ট্রং মতন, 1.9 অ্যামস্ট্রং মতো হয়। এবার সরি আমি ভুল বললাম, 1.009 অ্যামস্ট্রং মতন হয়, 09 অ্যামস্ট্রং মতন হয়, 09 অ্যামস্ট্রং মতন CH বন্ধন দৈর্ঘ্য হয়। আর এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এর যে বন্ড অ্যাঙ্গেলটা হয় সেটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। কেমন? তাহলে তাহলে গঠন কি? গঠন হচ্ছে চতুস্থলাকার। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধন দৈর্ঘ্য হয় সেটা কীভাবে দেখ, বন্ধন কোণ হয় HCH, এই বন্ধন কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, আর এই বন্ধন দৈর্ঘ্যটা কত হয় 1.09 অ্যামস্ট্রং। কেমন? তাহলে এইরকম CH4 এর মতন আরও কিছু জৈব যৌগের গঠন আমাদের করতে হবে, সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, CH4 এর নাম হচ্ছে মিথেন। এরপর এইরকমই একই রকম গঠন আকৃতি প্রায় সেটা কার দেখা যায়, ইথেন অণু। ইথেন অণুটা কি না, C2H6, C2H6 কে বলা হয় ইথেন, C2H6 কে বলা হয় ইথেন। এখন এর গঠন আমরা কিভাবে আঁকবো? দেখো, প্রথমে এটা কার্বন কি বলেছে, সবসময় মনে রাখবে কার্বনের 4টে বন্ধন। ফার্স্ট আমরা 6টা হাইড্রোজেনকে 2টো কার্বনের মধ্যে ভাগ করে দিই। তাহলে 6টা হাইড্রোজেনকে যদি 2টো কার্বনের মধ্যে ভাগ করা হয় তাহলে এক একটা কার্বন কটা করে হাইড্রোজেন পাবে না, 3টে করে, 1 2 3, 1 2 3। তাহলে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর এখানে কার্বন কার্বন একটা, কারণ 4টে বন্ধন পূর্ণ করতে হবে তাই কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড করে। এই হচ্ছে। তো দেখো এখানে কার্বন প্রত্যেকটা পরমাণুর সঙ্গে একটা করে সিঙ্গেল বন্ড করেছে। কেমন? তাহলে এর গঠনটা কীরকম সেটা দেখাচ্ছি। দেখো, এর গঠনটা যদি ভালো করে লক্ষ্য করো, এটাও কিন্তু চতুস্থলক আকৃতিরই নেবে। কীরকম ভাবে? এই দেখো, এটার সঙ্গে এটা যুক্ত হবে। তাহলে এই কার্বনটা এই 3টে হাইড্রোজেন আর এই কার্বনকে ধরে একটা চতুস্থলক গঠন আকৃতি লাভ করছে। আবার এখানে দেখো এই কার্বনটা এই 3টে হাইড্রোজেন আর এই কার্বনকে ধরে আবার একটা চতুস্থলক গঠন আকৃতি লাভ করছে, তাই না? তাহলে এটারও কিন্তু 2টো চতুস্থলক এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে এর গঠনও আমাদের বলতে হবে চতুস্থলক আকৃতি। তাহলে এরকে কিভাবে দেখানো হয়, এই কার্বন আর একটা কার্বন, তাদের মধ্যে সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এরা সবাই একটাই তলে থাকছে, সবকটা একটা তলে থাকছে। এই হাইড্রোজেন এই কার্বনের জন্য কার্বন আর এই হাইড্রোজেন এক তলে, এই কার্বনের জন্য এই হাইড্রোজেন এই কার্বন এক তলে, আর বাকি যে 2টো হাইড্রোজেন আছে তাদের মধ্যে একটা হচ্ছে ওই তলটার ওপরে থাকছে, ওই তলটার ওপরে উঠে যাচ্ছে, আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে ওই তলটার নিচে থাকছে, আর একটা যেটা থাকছে সেটা ওই তলটার নিচে থাকছে। তাহলে এই হচ্ছে এর ত্রিমাত্রিক গঠন। যেমন এবার এই যৌগে এই যে বন্ধন কোণগুলো হয়, বা এই যে বন্ধন কোণগুলো হয় সবই হয় 109 ডিগ্রি 28 মিনিট। এটাও হয় 109 ডিগ্রি 28 মিনিট। এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ভালো করে খেয়াল বলছি শুনবে, কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ডটা ফর্ম করছে, সেটার দৈর্ঘ্য হয় 1.54 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং কি? অ্যামস্ট্রং হচ্ছে দৈর্ঘ্য মাপার একটা ক্ষুদ্র একক, 1.54 অ্যামস্ট্রং। আর যে কার্বন হাইড্রোজেন যে বন্ডটা হয় সেটা হয় 1.1 অ্যামস্ট্রং কার্বন হাইড্রোজেন বন্ডগুলো। কেমন? তাহলে এই হচ্ছে C2H6 এর গঠন। নেক্সট C2H6 এর পর আমরা যেটা করব সেটা হচ্ছে C2H4 এর গঠন করব। এখন দেখো C2H6 কে কি বলা হয় বললাম না, ইথেন। আর C2H4 কে বলা হয় ইথিন বা ইথিলিন বলে। তাহলে এর গঠনটা দেখো নিজেরাই করা উচিত। তাহলে প্রথমে আমরা 2টো কার্বনকে ভাগ করে দিই, তাহলে একটা এদের 4টে হাইড্রোজেন 2টোর মধ্যে ভাগ করে দিই,
দুটোর মধ্যে ভাগ করে দিই, তাহলে কটা বন্ড এখনো দরকার? দুটো করে, তাই না? তাহলে তবেই 4টে বন্ড হবে, তাহলে এর গঠন হচ্ছে এইটা। তাহলে এটা কিন্তু আর চতুস্তলক গঠন আকৃতি পাচ্ছি না। এটা কিরকম দেখতে হয়? এই কার্বনকে সেন্টার ধরলে, তাহলে এই একটা কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তাহলে দেখো ত্রিকোণাকার গঠন বা ত্রিভুজাকার গঠন। এর ক্ষেত্রেও তাই হচ্ছে, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার গঠন হচ্ছে। ঠিক আছে, একই সমতলে থাকে, তাই এরকম স্ট্রাকচার এর আর পাবো না। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা ওই বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্যের ব্যাপারে যাই, সেটা নিয়ে বলছি। তাহলে এই কার্বন একটা আর এই কার্বন, তাদের মধ্যে একটা ডবল বন্ড ফর্ম করেছে। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। কেমন? তাহলে এই যৌগটা, এই যে কার্বন কার্বন যে বন্ধনটা, সেটা কত হয় না 1.34 অ্যাংস্ট্রম হয়, ডবল বন্ড, তাই বন্ধন দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, 1.34 অ্যাংস্ট্রম হয়, 1.34 অ্যাংস্ট্রম হয়। কারণ সিঙ্গেল বন্ডের থেকে ডবল বন্ড সবসময় ছোট এবং অধিক শক্তিশালী। মনে রাখবে, সিঙ্গেল বন্ডের থেকে ডবল বন্ড ছোট এবং অধিক শক্তিশালী। এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো, এই বন্ড অ্যাঙ্গেল বলো বা এই বন্ড অ্যাঙ্গেল বলো, এগুলো হয় 120 ডিগ্রি। এটা হয় 120 ডিগ্রি। আর এই যে বন্ধন দৈর্ঘ্যগুলো আছে, এই বন্ধন দৈর্ঘ্য CH, এই বন্ধন দৈর্ঘ্য হয় 1.08 অ্যাংস্ট্রম, 1.08 অ্যাংস্ট্রম। এবার এই যে গঠনগত পার্থক্য হচ্ছে, এই ব্যাপার কিন্তু আমরা যদি বড় হয়ে কেমিস্ট্রি পড়ো তখন পড়বো। কার্বনের সংকরায়ন আছে, সেগুলো জানলে তবে এই ব্যাপারগুলো আরও সহজ হবে। হ্যাঁ, আরও অনেক কিছু জানতে পারবে। তাহলে আমাদের যেটুকু আছে সংকরায়ন নেই, তাই আমি এইভাবে তোমাদের বোঝাচ্ছি। তাহলে গেল ইথেন, ইথিনেন, তার মানে একটা যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আর একটা কার্বন কার্বন ডবল বন্ড। এবার আমরা যাচ্ছি যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, অ্যাসিটিলিন, C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন। একে তাহলে কীভাবে আমরা ছবিটা আঁকবো? দেখো, কার্বন কার্বন, দুটো কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন দুটো তো ভেঙে নিলাম। কটা করে হাইড্রোজেন আছে? একটা করে হাইড্রোজেন এদের ভাগে পড়বে, তাই না? একটা করে হাইড্রোজেন এরা পারবে। তাহলে এখনো কটা করে বন্ধন দরকার? 3টে করে, কারণ 4টে বন্ধন পূর্ণ করতে হবে। তাহলে 3টে করে বন্ধন হবে। তাহলে এখানে কিন্তু গঠনটা কীরকম হয়ে যাচ্ছে দেখো, সরল রৈখিক। এখানে গঠনটা হয়ে যাচ্ছে সরল রৈখিক। এখানে গঠনটা কি হলো? ত্রিকোণাকার। এখানে হচ্ছে চতুস্তলক। এটা হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলের ব্যাপারে যাচ্ছি। তাহলে এখানে এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে, এটা 3টে, C, এই হচ্ছে H, এই হচ্ছে H, এই হচ্ছে H। এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, কার্বন আগে, তার আগে কোণগুলো দেখো। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি, তাই না? সরল রেখা তো, এটাও কিন্তু 180 ডিগ্রি। এই কার্বন কার্বন বন্ড লেন্থ হবে 1.20 অ্যাংস্ট্রম বা 2 অ্যাংস্ট্রম। আর এই CH বন্ধন দৈর্ঘ্য হবে 1.06 অ্যাংস্ট্রম। তাহলে এই হচ্ছে তোমাদের যে গঠন আকৃতি আছে বিভিন্ন যৌগে, তার মধ্যে এগুলো কটা আছে, এগুলো আমি বসালাম। হয়েছে? ক্লিয়ার? নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব, সেটা হচ্ছে কার্বনের এই যে সমযোজী যৌগ, কার্বন যে এই জৈব যৌগ গঠন করছে, এই জৈব যৌগের শ্রেণী বিভাগ করতে হবে। কি বললাম? প্রকৃতিতে 3 কোটি প্রায় জৈব যৌগ আছে। তাহলে এদের যদি একবারে পড়তে হয় তাহলে তো অসুবিধা। প্রথম ওদের আমি শ্রেণী বিভাগ করে দিই, তারপর তাদের ওই শ্রেণী অনুযায়ী যদি বিশেষ ধর্মগুলো পড়ি, তাহলে আমাদের কাছে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে বা অনেকটা কম পড়তে হবে। তার জন্য জৈব রসায়নে যে জৈব যৌগ হয়, তাদেরকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দিয়েছি, বিভিন্নভাবে করেছি।
তার মধ্যে একটা তোমাদের অনেক কটা টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ। এখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগের ব্যাপারটা কি? যে সকল জৈব যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, অনলি সিঙ্গেল বন্ড থাকে, তাদের বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। তো মিথেনও কিন্তু সম্পৃক্ত জৈব যৌগ। কার্বন কার্বন যদিও বন্ধন নেই, তবুও মিথেন সম্পৃক্ত জৈব যৌগ। CH4 CH3 সিঙ্গেল বন্ড CH3 মানে C2H6, প্রোপেন CH3 CH2 CH3, এরা সব হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ। আর অসম্পৃক্ত জৈব যৌগ কারা? যাতে কার্বন কার্বন ডবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তারা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। এর এক্সাম্পল কি না? CH2 ডবল বন্ড CH2 মানে ইথিলিন, অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH, যেমন হচ্ছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, প্রোপিন। তাহলে এরা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। কেন এরকম বলা হচ্ছে? দেখো, এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, তাহলে দেখো তৈরি হয় CH3 সিঙ্গেল বন্ড CH3। মানে তোমরা সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ পড়েছো। সম্পৃক্ত দ্রবণ কাদের বলে? যার মধ্যে দ্রাব্য যোগ করলে আর দ্রবীভূত হয় না, অধক্ষেপ পড়ে যায়। এখানে সম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করায়, তাহলে কোনো বিক্রিয়া হয় না, মানে এরা হাইড্রোজেন নেওয়ার ক্ষমতা নেই, তাই এরা সম্পৃক্ত, এরা সবার। কিন্তু এখানে এই যৌগগুলোর হাইড্রোজেন আরও অ্যাটাচ হতে পারে, মানে অসম্পৃক্ত দ্রবণ, যাতে আরও দ্রাব্য যোগ করতে পারি, সেরকম একটা অসম্পৃক্ত জৈব যৌগ, তাতে আরও আমরা হাইড্রোজেন যোগ করে অন্য যৌগ পেতে পারি, তাই এটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। আশা করি ক্লিয়ার। নেক্সট পয়েন্টে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ অসম্পৃক্ত জৈব যৌগের ভাগের পর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কার্যকারী মূলক কাকে বলে। দেখো, কার্যকারী মূলকের যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে সেটা হচ্ছে কিছু পরমাণু বা পরমাণু পুঞ্জ যারা জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক এবং ভৌত ধর্ম নির্ধারণ করে। যারা জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক এবং ভৌত ধর্ম নির্ধারণ করে দেয়, তারাই হচ্ছে পরমাণু বা পরমাণুপুঞ্জ, তাদের বলা হয় কার্যকারী মূলক। তার এক্সাম্পল কি? যেমন ধরো, এক্সাম্পলের মধ্যে হাইড্রক্সিল মূলক OH, এরা থাকলে সেই জৈব যৌগগুলোকে বলা হয় অ্যালকোহল। যদি Cl জাতীয় থাকে, মানে এখানে কি এক্সটা কি না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা থাকে, এটাকে বলা হয় হ্যালাইড। এদের হ্যালাইডই বলা হবে। ক্লোরিন থাকলে তাকে বলা হয় ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, আয়োডিন থাকলে আয়োডাইড, একসঙ্গে হ্যালাইড। নেক্সট হচ্ছে COOH গ্রুপ। এটাকে কীরকম দেখতে? অ্যাকচুয়ালি একে দেখতে হচ্ছে C সিঙ্গেল বন্ড ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এটাও দেখতে। একে হচ্ছে এটা কি না, কার্বক্সিলিক অ্যাসিড। নামও সেম, নামও একই, কার্বক্সিলিক অ্যাসিডই নাম। তারপর হচ্ছে CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড, সিঙ্গেল বন্ড C ডবল বন্ড OH, এতে এরকম 4টে করে বন্ড থাকে, সব জায়গায় কার্বন 4টে করে বন্ড করছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা কিন্তু অ্যালডিহাইড নাম। এরপর হচ্ছে কিটোনটা কীরকম? এই দুটো বন্ড এদিকে থাকে আর এখানে দুটো বন্ড দিয়ে অক্সিজেন, এটাই ওর গঠন, CH ডবল বন্ড O। পরে আমি এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাবো। কিটোন, এর নাম কিটোন। এবার আছে ইথার, এদের ইথারই বলা হয়। তাহলে এইসব মূলকগুলো বা এইসব এখানে যেমন পরমাণু হিসেবে আছে, তারা জৈব যৌগে উপস্থিত থাকলে জৈব যৌগের
ভৌত এবং রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে দেয়। তাই এদেরকে বলা হচ্ছে কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ, ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমাদের যে টপিকটা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে সমাবয়বতা, সমাবয়বতা আর আইসোমারিজম। সমাবয়বতা বা আইসোমারিজম কি? দেখা যায় এমন অনেক জৈব যৌগ আছে যাদের গঠন সংকেত এক, মানে তাদের যতগুলো কার্বন ততগুলোই, একটা যৌগে যতগুলো কার্বন অন্যটাতেও ততগুলো, যতগুলো হাইড্রোজেন ততগুলোই হাইড্রোজেন, যতগুলো অক্সিজেন ততগুলোই অক্সিজেন। এইরকম গঠন সংকেত এক, কিন্তু তাদের গঠন এবং ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা। এই রকম যৌগগুলোকে একটাকে অপরটা সমাবয়ব বলে এবং জৈব যৌগের এই বিশেষ ধর্মকে বলা হয় সমাবয়বতা। এখন এরকম সমাবয়বতা বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে সমাবয়বতার প্রধান দুটো ভাগ হচ্ছে কি না, গঠনগত, গঠনগত আর ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক। তার মধ্যে ত্রিমাত্রিক সমাবয়বতা তোমাদের নেই। গঠনগত সমাবয়বতা অনেক হতে পারে, তার মধ্যে তিনটে তোমাদের আছে। সেটা কি না, শৃঙ্খল ঘটিত, শৃঙ্খল ঘটিত, দুই হচ্ছে কার্যকারী মূলক ঘটিত, মূলক ঘটিত, আর হচ্ছে অবস্থান ঘটিত। অবস্থান ঘটিত। তাহলে এই তিনটে নিয়ে আমাদের পড়তে হবে। তাহলে ফার্স্ট আছি শৃঙ্খল গঠিত সমবায়বতা কি। দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। শৃঙ্খল গঠিত কি, সাপোজ ধরো একটা আমি বললাম C5H12, এই একটা জৈব যৌগ। এর কত রকম গঠন আকৃতি হতে পারে দেখো। এটা হচ্ছে আমার সংকেতটা। দেখো CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। দেখো এখানে 5টা কার্বন আছে আর হাইড্রোজেন আছে 12টা। এর নাম হচ্ছে নর্মাল পেন্টেন, এন পেন্টেন। পেন্টেন, এন পেন্টেন। এর কেন না, 5টা কার্বন আছে বলে পেন্ট, আর সবকটা সিঙ্গেল বন্ড বলে এন। এগুলো আমরা আইপিএসি নামে আবার করবো। তাহলে এটা হচ্ছে নর্মাল পেন্টেন, মানে স্ট্রেট চেন আছে বলে নর্মাল পেন্টেন। আবার দেখো একই সঙ্গে CH3, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। এখানে একটা ব্রাঞ্চ হয়ে গেল, কিন্তু কার্বন সেই 5টাই আছে, হাইড্রোজেন সেই 12টাই আছে। এটাকে বলা হয় আইসোপেন্টেন, আইসোপেন্টেন। আরেকটা আছে দেখো এরকমই CH3, সিঙ্গেল বন্ড C, এই দেখো CH3, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড CH3। দেখো 5টাই কার্বন আর 12টা হাইড্রোজেন। এটাকে বলা হয় নিওপেন্টেন, নিওপেন্টেন, নিওপেন্টেন। তাহলে এইগুলো যেমন এটা হচ্ছে স্ট্রেট চেন, শৃঙ্খলটা একদম সরলরৈখিক। এখানে একটা ব্রাঞ্চ হয়ে গেছে শৃঙ্খলটা, এখানে শৃঙ্খলটা দুটো ব্রাঞ্চ হয়েছে। তাই শৃঙ্খলের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা যে সমাবয়বগুলো পাচ্ছি তাকে বলা হয় শৃঙ্খল গঠিত সমাবয়বতা। যেমন আমরা পেলাম পেন্টেনের ক্ষেত্রে এন পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন। ক্লিয়ার ব্যাপারটা? এরপর আমরা যাচ্ছি কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতা। কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতা কি না, যৌগগুলোর গঠন সংকেত এক, কিন্তু তাতে যে কার্যকারী মূলকগুলো আছে তারা আলাদা। যেমন ফর এক্সাম্পল বলছি, দেখো C2H6O, এটা একটা সাধারণ সংকেত। এবার এরকম কটা যৌগ হতে পারে দেখো, CH3, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH, এটা একটা হতে পারে। এর নাম কি ইথানল বা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আরেকটা হচ্ছে দেখো CH3, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে ডাই
ডাই মিথাইল ইথার, এটা কেমন? তাহলে এই দুটো দেখো সব করাতেই দুটো করে কার্বন, 6টা করে হাইড্রোজেন আর 1টা করে অক্সিজেন, কিন্তু দুটোর গঠন কার্যকারী মূলক আলাদা। এখানে হচ্ছে OH গ্রুপ আছে আর এখানে ইথার গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপ আর এখানে ইথার গ্রুপ। তাহলে এরা দুজন হচ্ছে কার্যকারী মূলক ঘটিত সমাবয়ব। এরকম আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো C2H3H6O, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CHO, আর একটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। এটাকে বলা হয় প্রোপানেল। প্রোপানেল মানে এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা দেখো কিটোন, এটা অ্যালডিহাইড গ্রুপ আর এটা দেখো কিটোন গ্রুপ, এটাকে বলা হয় অ্যাসিটোন। তাহলে এরা হচ্ছে পরস্পরের কার্যকারী মূলক গঠিত সমবায়বতা। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি অবস্থান গঠিত সমবায়বতার মধ্যে। অবস্থান গঠিত সমবায়বতাটা কি না, একই কার্যকারী মূলক থাকবে কিন্তু তাদের অবস্থান আলাদা আলাদা হবে। একই কার্যকারী মূলক কিন্তু অবস্থান আলাদা। ফর এক্সাম্পল দেখো CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, OH-টা কোথায় আছে? ধারে, এটাকে বলা হয় এন প্রোপানল। প্রোপানল। আর এটাই যখন এইভাবে চলে আসে CH সিঙ্গেল বন্ড OH সিঙ্গেল বন্ড CH3, এটাকে বলা হয় আইসোপ্রোপানল। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু কার্যকারী মূলকে OH, কিন্তু তাদের অবস্থানটা যে প্রথমটা একদম ধারে আর দ্বিতীয়টা হচ্ছে মাঝে OH। তাহলে এই হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দিন বাকি পার্টটা পড়াবো।